গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানের ওপর আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, দেবা ন জানন্তী। ওদিকে টেবিলে কানাকানি আর চাপা হাসি চলছে যুথিকাকে নিয়ে। বেশ বড় জটলা, আবার একটা স্ক্যান্ডাল। দাঁতে দাঁত ঘষে সুমিত্রা। ওরা কি এজন্য অফিসে আসে নাকি? একেই তো মেয়েদের দুর্নামের শেষ নেই। সুপারিনটেন্ডেন্ট হরিশবাবু দুবেলা শোনাচ্ছেন, অফিসে একটি করে মেয়ে ঢুকছে আর আমাদের কাজ বাড়ছে। মেয়েদের দ্বারা যদি কাজ হতো তাহলে আর ভাবনা ছিল না। ঈশ্বর কি তাহলে ওদের অবলা করে সৃষ্টি করতেন? সে যাই হোক, ওরা না হয় ভূষণ হয়েই থাক, অনেক ফার্নিচারই তো আছে এমন। কিন্তু ওরা এসে ছেলেগুলোর মাথা কাটছে, এইটাই যে আপত্তি। এদের দিয়েও কোনো কাজ পাচ্ছি না। সুমিত্রা ওদিকে তাকাবে না প্রতিজ্ঞা করে খাতার উপর ঘাড় গুঁজিয়ে ঝুঁকে পড়ে। কিন্তু কানে কথার টুকরোগুলো এসে যেন বেঁধে তীরের মতো। নিবারণ বলছে, হিরণটার পেটে পেটে এত। সুরেশ তার জবাবে বলছে, হিরণের দোষ দিই না ভাই, যুথিকা মেয়েটি সোজা নয়, নাছরবান্দা একেবারে। দিন কতক আমার পেছনে লেগেছিল কি না আমি জানি। ফোঁস করে উঠল চারু, তুই থাম সুরেশ। অমনি নিজে খানিকটা বাহাদুরি নেবার চেষ্টা। যুথিকার আর খেয়ে দে কাজ নেই, তোর পেছনে লাগবে। রাগলে তোতলা হয়ে যায় সুরেশ। মাইরি বলছি, তুই রবিকে জিজ্ঞাসা কর। রবি অম্লান বদনে মুখের উপরই বলে দিল, আমি তো জানতুম তুই ওকে বিরক্ত করিস যেখানে সেখানে। ডেপুটি ডাইরেক্টর জেনারেলের টিএ বিল সাবধানে দেখতে হবে। সুমিত্রা টাইম টেবিল খুলে মাইলের হিসেব দেখে। ওদিকে কান দিলে চলবে না। এ কাজটা হরিশবাবুর করার কথা, কিন্তু তিনি ওকেই ভার দিয়েছেন। বুঝে সুঝে নাও সব কাজ, কোন দিন কি করতে হয় বলা কি যায়? তোমার মাথা তো ভালো, চাই কি এসএসটা যদি পাশ করতে পারো তো। মেয়েদের অবশ্য হয় না, অঙ্কে যা মাথা। নিজেই নিজের মন্তব্যের উত্তর দিয়ে শেষ করেছেন। ওরে আস্থার মর্যাদা রাখতেই হবে। তবু রাগটা ও দমন করতে পারে না। প্রাণপণে চেপে থাকা সত্ত্বেও অনুভব করে যে ঠোঁটের স্নায়ুটা দপদপ করছে, কাঁপছে ভেতরে ভেতরে। অপমান, তাই অন্তত বিশ্বাস করতে চায়। এই দু একটা মেয়ের জন্য ওদের সকলের অপমান। কাজ তো কেউই করে না, সমস্ত অফিসটার মধ্যে সে আর বেলা। এই দুজনে যা কিছু কিছু করে, বাকি সবাই ব্যাগের মধ্যে করে নভেল আনে, আর 10 মিনিট অন্তর নাকের ডগায় পাউডার বুলোয় ছোট্ট আয়না বার করে। আর যা করে, তরুণ ছেলেদের সঙ্গে ইয়ার্কি ফষ্টি নষ্টি। সর্বাঙ্গ জ্বলে যায় সুমিত্রার। ছেলেগুলোও তেমনি। কি আছে ওই যুথিকার? সুমিত্রার চেয়ে ঢের বেশি কালো। হ্যাঁ, পাশে বসে মিলে দেখেছে সে। চোখ দুটো ওরই মধ্যে একটু ড্যাবা ড্যাবা, আর দাঁতগুলো বেশ সাজানো। তা হাসলে সুমিত্রাকেও ভালো দেখায়। বয়সটা কম এই যা। কতই বা কম, 20-22 তো কম নয়। আয়ে পাশ করে এসে ঢুকেছে। মেয়েরা কি আর 16-17 ম্যাট্রিক পাশ করে? কিছুতে না। তার প্রমাণ তো সে নিজেই। নিজের বয়সের হিসেবটা মনে পড়ে যায়। 29 বছর 7 মাস, গোনা গাথা। অনেকেরই বয়সের হিসেব গুলিয়ে যায়। ওরও যদি যেত, সুমিত্রা বাঁচত তাহলে। কি কুক্ষণে যে ঠিক ওই দিনটিতেও জন্মেছিল। ওর দাদার যেদিন ম্যাট্রিক পরীক্ষা আরম্ভ, সেই দিনে ওর জন্ম। জ্ঞান হওয়ার পর থেকে অষ্টপ্রহর ওই কথাই শুনছে, এবং সেই সঙ্গে সেই বিশেষ তারিখ ও দিনটা। দাদার এই অর্থহীন রসিকতা সুমিত্রার পক্ষে কি বেদনাদায়ক হতে পারে তা বোঝবার মতো বুদ্ধি ভগবান তাকে দেননি। মেয়েদের বয়স স্মরণ করায় যে দায়িত্ব আছে অভিভাবকদের, সে কথাটাও দাদা কখনো ভেবে দেখেনি। মনে করিয়ে দিতে পারত খুবই, কিন্তু আত্মসম্মানে বেঁধেছে বলে প্রত্যেকবারই উদ্যত রসনাকে দমন করেছে সুমিত্রা। দাদা নিজে বিবাহিত, 7-8টি সন্তান ওর। যা রোজগার করে তাতে নিজের সংসার চলে না।
বোনের বিয়ে দেবার কথা কল্পনা পর্যন্ত সে করে না। দু একবার মনে করিয়ে দেবার চেষ্টা করেছে, কিন্তু সে বাবার উপর সব দায়িত্ব চাপিয়ে সরে পড়েছে। বাবার মেয়ে, বাবা বুঝবেন। আমার নিজের 3টে মেয়ে কেমন করে পার করব তার ঠিক নেই, তা আবার বাবার মেয়ে। নিজের বোনকে বাবার মেয়ে বলে উল্লেখ করার রসিকতায় হেসে উঠত প্রতিবারই, হো 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 করে। অপমানে সুমিত্রার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জ্বলে যায় ওর ওই হাসিতে। ইচ্ছে করে মাথাটা ধরে ঘুরিয়ে দেয় ওর। বাবা যখন রিটায়ার করেছেন তখন ইচ্ছে করলে বিয়ে দিতে পারতেন সুমিত্রার। সুমিত্রাও এমন শীর্ণ ও শ্রীহীন হয়ে পড়েনি। প্রথম কৈশোরের শ্যামল সরসতা একটি অপরূপ লাবণ্যে ঘিরেছিল ওর তনুলতাকে, কিন্তু তখন তিনি হেসে উড়িয়ে দিয়েছিলেন সে কথাকে। 15 বছরে বিয়ে? পাগল নাকি তুমি বড় বউ? আসলে সদ্য পাওয়া অতগুলো টাকা তখন তিনি একটু অনুভব করতে চেয়েছিলেন। সামান্য কেরানির সুদূর স্বপ্নের অতীত অতগুলো টাকা, অন্তত সুমিত্রার তাই বিশ্বাস। তারপর সে টাকার অঙ্ক ক্রমেই ক্ষীণ হয়ে এলো। মধ্যে কি একটা ব্যবসা করতে গিয়েও 1,000 টাকা নষ্ট করলেন বাবা। আর যা বাকি রইল তা সংসারে নিত্য অনটনে 2 টাকা 4 টাকা করে খরচ হতে হতে একদিন আর কিছুই রইল না। দাদার যা মাইনে তাতে তার খরচই চলে না। শেষে প্রতিদিনের হাঁড়ি চড়াই হয়ে উঠল সমস্যা। সুমিত্রা ক্লাস 8 পর্যন্ত পড়ে স্কুল ছেড়েছিল। মার শরীর খারাপ, সংসারের কাজ দেখে কে? 2টো ছোট ভাই, দিদি নিজের সংসার নিয়ে ব্যস্ত। ছোটদি যদিও বিধবা, তবু তার শ্বশুরবাড়ির অবস্থা ভালো বলে বাবা আনতে চান না এখানে। এখানে এলে যদি চিরদিনের মতো ঘাড়ে পড়ে, খেতে দেব কি? তারপর দাদার বিয়ে হতে জোর করে আবার স্কুলে ভর্তি হয়েছিল সুমিত্রা। আবার ম্যাট্রিক পাশ করে পড়া বন্ধ হয়। বাবার আর্থিক অবস্থা এমন নয় যে মেয়ের কলেজের খরচা জোগান। মাও বললেন, আর গুচ্ছের পরে কি হবে, এবার মেয়ের বিয়ের জোগাড় দেখো। জোগাড় দেখলে অবশ্য দেখা যেত। তখনও কোনো মতে বিয়ে দেওয়া চলত। গরিবের মেয়ের কি বিয়ে হয় না? পাড়ার নেরুবাবু 27 টাকা মাইনের বেয়ারা কোন যেন সদাগুড়ি অফিসে, তবু তিনিও তো মেয়ের বিয়ে দিলেন। কিন্তু তার বেলা সেরকম উদ্যোগী হয়ে পরিশ্রম করবে এমন লোক ছিল না। বাবা তাস আর তামাক, সেই সঙ্গে পাড়ার অকর্মণ্য বৃদ্ধদের সঙ্গে আড্ডা, এই নিয়েই থাকতেন। স্ত্রীর অনুযোগের উত্তরে বলতেন, বিয়ে বললেই বিয়ে, ওই তো তোমার কালো ভূত মেয়ে, না রূপ না আমার রূপও, বর্জ্যটাই কোথা থেকে? তাও তো সবাইকে বলে রাখছি, আর কি করব? রাস্তায় রাস্তায় পাত্তর চাই বলে ঘুরে বেড়াবো পাগলের মতো। দাদা তো চিরদিনই উদাসীন। সে দেখে তার স্ত্রীকে সাহায্য করার লোক, মা দেখেন তার সংসারের ভরসা। ব্যাস, সবাই নিশ্চিন্ত। অবশেষে সুমিত্রাই উদ্যোগী হয়ে পাড়াতে একটা টিউশনে জুটিয়ে নিল। তারপর ভর্তি হয়ে গেল কলেজে। মাস কয়েক পরে চাকরিও জুটল একটা। ভোর 6টায় বাসি রুটি খেয়ে কলেজ যেত, সেখান থেকে সোজা অফিস। বাড়ি ফিরে সংসারের কাজ, রান্না বাড়া। মা বুড়ো হয়েছেন, দুপুরটা চালান একরকম করে, সন্ধ্যায় একেবারে অনড় হয়ে পড়েন। বৌদির কোলে চিরদিনই ছোট ছেলে, সুতরাং এখন তো আর তার বিয়ের কথা মুখে কেউ উচ্চারণই করে না। স্নেহ যে করে না তা নয়, বৌদি চিরদিনই ভালোবাসে, কিন্তু সে তার ছেলে মেয়ে ধরার লোক বলে। দাদা, বাবা, মা সবাই ভালোবাসে, ওরই উপার্জনে তাদের উপবাস করা বন্ধ হয়েছে। ছোট ভাইদের পড়াশুনো চলছে। এক কথায় সুমিত্রার এই সরকারি চাকরি হওয়াতে তারা নিঃশ্বাস ছেড়ে বেঁচেছেন। সংসারটা অপেক্ষাকৃত মসৃণভাবে চলেছে। দাদা তো এমনভাবেই কথা বলে যে সুমিত্রার আর বিয়ে হওয়া সম্ভব নয়, এবং সেই কথাটা নিশ্চয় সুমিত্রাও এতদিনে বুঝেছে। এটা স্বতঃসিদ্ধ। এর আগের ঔদাসীন্য বিঁধেছে, কিন্তু তার চেয়ে ঢের বেশি বেঁধে এখনকার এই নির্মম স্বার্থপরতা। ওরা কি ভাবে সুমিত্রাকে? তার আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা
সব কি বাইরের চেহারাটার মতো শুকিয়ে গেছে? তাও যে গেছে, সে তো ওদেরই অত্যাচারে। খাওয়া নেই, বিশ্রাম নেই, উদয়াস্ত কঠিন পরিশ্রম, আর তার ফলে ক্রমবর্ধমান নৈরাশ্য। শেষেরটাই তাকে আরও বেশি করে শুকিয়ে দিয়েছে। নইলে বৌদিও তো তার বয়সী, হয়তো কিছু বড়ই হবে, তার উপর 8টি সন্তানের মা। তবু এখনও কেমন ঢলঢলে আছে ওর মুখখানা। ওর বন্ধুরাও কেউ এমন হয়ে পাকিয়ে যায়নি। না, এসব কি ছাইভস্য ভাবছে সে? ছি ছি, এই বিলটা আজকে চেক করে না দিতে পারলে হরিশবাবু কি ভাববেন? মাথা ঝাঁঝা করছে, কান দিয়ে যেন আগুন বেরোচ্ছে। বাথরুমে গিয়ে ঘাড়ে মাথায় জল দিয়ে আসা যাক। সুমিত্রা উঠে পড়ে। ফিরে আসবার পথে চোখে পড়ে বারান্দায় অসিত দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। অত সে যেতে যেতে মুচকি হেসে গেল। দুজনেরই চোখে বিদ্যুৎ খেলে গেল নিমিষে। বহু পরিচিত এ চাহনি। এমনকি অতসীও। ওর চামড়াটা 2 পোঁচ বেশি ফর্সা, এটা ঠিক, কিন্তু বয়স তো সুমিত্রার চেয়েও বেশি। বুকের মধ্যে যে দীর্ঘ শ্বাসটা প্রাণপণে দমন করে রেখেছিল, সেটা এবার বেরিয়ে আসে। কিছুতে আর চাপ রাখতে পারে না। মনকেও এতক্ষণ ধরে যে প্রবঞ্চনা করে চলেছে, আর সেটা সম্ভব নয়। হ্যাঁ, সে ঈর্ষিত। কই, এতকালের মধ্যে তার দিকে তো কেউ ফিরেও তাকালো না। তার সঙ্গে রসিকতা করতে চায়, ইয়ার্কি দিতে চায়, এমনকি কেউ নেই। একজন মাত্র তাকে নির্জনে পেলে কিছু অশ্লীল রসিকতা করেন, তবে সে আরও অপমান। তিনকুড়িবাবু রিটায়ার করারও বয়স পেরিয়ে গেছে, এখন এক্সটেনশনে আছেন। আশ্চর্য, আজ না হয় সে এমন রোগা আর কাঠিমতো হয়ে গেছে। যখন তা ছিল না, তখনও তো কোনো ইতিহাস কোথাও রচিত হয়নি ওকে নিয়ে। পাড়ার অনেক মেয়ের অনেক কাহিনী সে জানে। আজকাল তো কথাই নেই, ক্লাস 8 পেরোলেই এ বাড়ি থেকে ও বাড়ি এবং অপর থেকে নিচে চিঠি লেখালেখি, কোনো কোনো ক্ষেত্রে চিঠিরও বেশি। শুধু কি বিধাতা তারই চরিত্র নির্মল রাখবার জন্য বিশেষ এক অদৃশ্য প্রহরায় ঘিরে রেখেছেন তাকে? রূপকথা রাজপুত্র না আসুক, পাড়ার কোনো বকা ছোকরাও তো কোনো দিন তার জানালা লক্ষ্য করে ঢিল ছোড়েনি, তাকে দেখে শীষ দেয়নি। এমন কি কাঠিন্য তার মুখ চোখে মাখানো আছে, এমন কি গম্ভীর এবং ভয়াবহ সে। ঠং ঠং করে 4টে বেজে যায়। হরিশবাবু হেঁকে বলেন, কই গো সুমিত্রা রানী, হলো তোমার? আমিও ফাইলটা ক্লোজ করতে চাইছি। কোন দিন আবার শালা হুড়ো দেবে। সুমিত্রা অপরাধীর মতো এসে দাঁড়ায়। বড্ড মাথা ধরে উঠেছে কাকাবাবু, কিছুতেই যেন কাজ এগোচ্ছে না। আমি করে দিয়ে যাব, যত দেরি হোক। হরিশবাবু মুখ তুলে তাকাতেই ওর মুখের অপরিসীম বিবর্ণতা তার চোখে পড়ে। ইস, সত্যি তো, মুখ চোখ যে শুকিয়ে গেছে একেবারে। অ্যাসপিরিন খাবে নাকি? আছে আমার কাছে। ও বিল থাকবে আজ, এখন বরং বাড়ি চলে যাও, কাল ফার্স্ট আওয়ারে করে দিও। ইস, তোমরা যে মোটে শরীরটার দিকে নজর দাও না। যত বলি একটু করে ত্রিফলার জল খেয়েও ভোরবেলা। বাকি কথাগুলো আর শোনে না সুমিত্রা। সত্যি ওর মাথা ধরে উঠেছে ভীষণ। কেন এমন হলো কে জানে। বিশেষ করে আজই ওর চিত্ত কেন এমন উদ্বেল হয়ে উঠল। এসব আঘাত তো নিত্য নৈমিত্তিক। বাড়ি আসতেই বাবা প্রথম প্রশ্ন করলেন, কি রে, এত সকাল সকাল? উত্তর দিল না সুমিত্রা। হাতে সাজা হুঁকো এবং সামনে চায়ের পেয়ালা। নিশ্চিন্ত নিরুপদ্রব জীবন। সে নিজেই নিরুপদ্রব করে দিয়েছে ওর জীবন। উপরে উঠতে মা বললেন, হ্যাঁ রে, তোর চোখ মুখ কেমন বসে গিয়েছে কেন? অসুখ করেছে নাকি? কই, আয় তো দেখি। অন্যদিন হলে ওর এই উদ্বিগ্ন কণ্ঠস্বরে সুমিত্রার মনও আর্দ্র হয়ে উঠত, কিন্তু আজ যেন আরও বিদ্বিষ্ট হয়ে উঠল। সে সংক্ষেপে শুধু উত্তর দিল, আমার কি অসুখ করে মা? না করতে পারে, তাহলে তোমাদের চলবে কি করে? ওদের পাশ কাটিয়ে তেতলায় যাবার চেষ্টা করে সে। উপরে 2টি মাত্র ঘর, একটি দাদার আর একটি দাদের, অর্থাৎ বাবা মা, 2টি ভাই এবং সে,
এসব কজনের? অর্থাৎ বাবা মা, দুটি ভাই এবং সে, এই সব কজনের। অনেকদিন ধরে অসহ্য হয়ে উঠেছে। সম্প্রতি নিজে কিছু টাকা খরচা করে উপরে চিলেকুঠিটা চলনসই করে নিয়ে তাতে আশ্রয় নিয়েছে, একরকম জোর করেই। মা আপত্তি করেছিলেন, আই বুড়ো মেয়ে একা ছাদের ঘরে থাকবে কি? হোমা, লোকে কি বলবে? সুমিত্রাও চোখা উত্তর দিয়েছিল, কি বলবে? ছাদ ডিঙিয়ে আমার ঘরে লোকে উঠবে নাকি ভূতে ধরবে? তোমার যা মেয়ে, ভূতেও ছোবে না মা। সে যে যা বলে বলুক, সারাদিন খেটে খুঁটে একটু একা থাকতে না পারলে পাগল হয়ে যাব। বাবা মা আর কিছু বলতে সাহস করেননি। অর্থ উপার্জন করতে শুরু করলেই মেজাজ দেখাবার অধিকার জন্মায়, এ তো সবাই জানে। বৌদের ঘরের সামনে দিয়ে যাবার সময় তার পুলকিত কণ্ঠস্বর শোনা গেল, হোমা, ঠাকুরজি বুঝি আজ এরই মধ্যে এসে গেছ? বাঁচলুম, তোমার ভাইজিকে একটু সামলাও দেখি, কাপড় কাচতে পর্যন্ত যেতে পারছি না। সর্বাঙ্গ জ্বলে গেল সুমিত্রার। সে উপরে উঠতে উঠতে বলল, আমি এখন আর কিছু পারবো না বৌদি, বড্ড মাথা ধরেছে। আবার মাথা ধরল? বেশ, মাথা ধরা ভাই আজকাল যেন তোমার হাত ধরা হয়ে উঠেছে। হ্যাঁ বৌদি, আমি ইচ্ছে করে ধরাই। অপ্রসন্ন কণ্ঠে বৌদি বলল, আমি কি তাই বলছি? কিন্তু শুয়ে থাকারই বা উপায় কি? একসময় তো উঠতেই হয়। দাদা আসবে, চা জল খাবারের পাট আছে, ছেলেমেয়েরা সন্ধে থেকেই খাবো খাবো করবে, এক রাশ আটা মাখতে হবে। মা দয়া করে কুটনোটা কুটে রেখে দেন, তবু রক্ষে। বৌদি রান্নাঘরে নামে 8টারও পরে, কোলের মেয়েকে ঘুম পাড়িয়ে। বেশভূষা করে নেমে এসে শুধু রুটি কখানা বেলে দেয়। সুমিত্রা অফিসের কাপড় জামা ছেড়ে নেমে এসে খুব কড়া করে 1 কাপ চা তৈরি করে খায়। তারপর রান্নাঘরে ঢুকে প্রতিদিনকার মতোই। আর নিঃশ্বাস ফেলবার অবকাশ মেলে না। চিন্তা কল্পনাও একান্ত অনবসরের কোনো ছায় মিলিয়ে যায় ক্রমশ। অবসর মেলে একেবারে সব রান্না সেরে ছেলে মেয়েদের খাইয়ে রাত 9টারও পরে। রান্নাঘর পর্যন্ত ধুয়ে সে নিজে যায় গা ধুতে। এটা ওর প্রতিদিনকার অভ্যেস। রান্নার তেল যেন সর্বাঙ্গে লেগে থাকে নইলে, তেল আর গন্ধ। আজও গা ধুয়ে এসে প্রসাধন করতে বসল। একটু যেন বিশেষ করে প্রসাধন করল, কেন তা সে নিজেও জানে না। তারপর বাইরে বেরিয়ে তারাভরা আকাশের নিচে এসে দাঁড়িয়ে একটা নিঃশ্বাস ফেলল। এবার ঘণ্টাখানেক ওর ছুটি, নিরন্ধ্র অবসর। বাবা আড্ডা থেকে ফেরেননি, দাদা ক্লাব থেকে আসবে 10টারও পরে। বৌদি এ সময় একটু ঘুমিয়ে নেয়। শেষ রাত্রে ছেলেমেয়েদের উপদ্রবে কোনোদিনও ভালো ঘুম হয় না। অন্যদিন এই অবসরটা সে অফিস লাইব্রেরি থেকে আনা বই পড়ে কাটায়। কিন্তু আজ কিছুই ভালো লাগছে না, বইও না। সমস্ত বাড়িটা নির্জন নিস্তব্ধ। শুধু ওদের একতলার ভাড়াটেদের ছেলেটি পরীক্ষার পড়া পড়ছে। নিচের 2টো ঘর ভাড়া নিয়ে থাকে ওরা। সিঁড়ির নিচের খাঁজটুকু চটের পর্দা টাঙিয়ে ছেলেটা পড়ার ঘর করে নিয়েছে। পড়া মনে হলেও হাসি পায় সুমিত্রার। 2বার ফেল করেছে আইএসসিতে, এবার নিয়ে 3বার হবে পরীক্ষা দেওয়া। বিশ্ব বকাটে ছেলে বীরু, লম্বা একহারা গড়ন, সিগারেট বিড়ি তো মুহুর্মুহু চাই। অন্য ব্যাপারেও পরিপক্ক। স্কুলে পড়তে পড়তেই ও পাড়ায় কি একটা এমন কেলেঙ্কারি করেছিল যাতে আর ওখানে থাকতেই পারেননি ওর বাবা মা। পুলিশ পর্যন্ত গড়াতো, অনেক কষ্টে সেটা বেঁচেছে। এখানে এসেও নিশ্চেষ্ট নেই বলা বাহুল্য। সুমিত্রা অনেক চিঠি লেখালেখির ইতিহাস জানে। মোড়ের বাড়ির নন্দার দাদা রাত 9টার সময় ধরে কি মারটাই দিল সেদিন। ওর বাবা শাসন করতে পারেন না, অথচ আশা করেন যে ছেলে লেখাপড়া শিখে মানুষ হবে। বীরু কথা কইতেও ঘৃণা বোধ হয় সুমিত্রার ওর সঙ্গে। আজ পর্যন্ত নিতান্ত বাধ্য হয়ে বোধ হয় গোটা 5-6 শব্দ উচ্চারণ করেছে ওকে লক্ষ্য করে।
এক ঝলক দক্ষিণা বাতাস হঠাৎ আশপাশের গাছপালাকে মর্মরিত করে বয়ে যায়। অসময়ে উষ্ণ বাতাস, কেমন যেন শিউরে ওঠে সুমিত্রার গাটা। সহসা বীরুর সম্বন্ধেই আজ বড় কৌতূহল উগ্র হয়ে ওঠে কেন? ওকে কখনো কাছ থেকে দেখেনি। কি আছে ওর ওই চোয়ার চাষার চেহারায়? নন্দা নাকি একরাশ চিঠি লিখেছিল ওকে? এক পা করে কখন এক সময়ে সুমিত্রা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে তা সে নিজেই বুঝতে পারে না। একতলায় গিয়ে ভাড়াটেদের দিকের দরজাটা সন্তর্পণে ঠেলে। ভেজানোই ছিল, খুলে গেল নিঃশব্দে। ভেতরে ঢুকে চটের পর্দাটা সরিয়ে একসময় ও সত্যিই ঢুকে পড়ল বীরুর ঘরে। সমস্ত ঘরটা বিড়ির ধোঁয়া ও গন্ধে পূর্ণ। ওকে দেখে বীরু যেন ভূত দেখার মতোই চমকে উঠে চট করে অপূর্ব কৌশলে বিড়িটা নিভিয়ে ফেলে পাশের দেওয়ালে চেপে। তারপরে উঠে দাঁড়িয়ে বলে, এ কি সুমিত্রাদি, হঠাৎ এত রাত্রে? মাকে ডেকে দেব? না না, মা নিশ্চয় একটু বিশ্রাম করছেন এখন, ডেকে কাজ নেই, এমনি এলুম। কি পড়ছো দেখতে? বসো বসো, তোমার পড়ার ব্যাঘাত করতে চাই না। সে জোর করে ওর কাঁধে হাত দিয়ে বসিয়ে দেয়। তারপরও কিন্তু হাতখানা থাকে বীরুর কাঁধেই, সরানো হয় না। বীরু কেমন যেন হকচকিয়ে গেছে। সে একটু বোকার মতো হেসে বলে, বারে, আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি বসে থাকব? এখানে কিছুই নেই ছাই। না হয় চলুন ও ঘরেই, মা হয়তো ঘুমোননি একেবারে। না না থাক। কেন, আমি থাকলে কি অসুবিধা হচ্ছে? আলগাভাবে হাসে সুমিত্রা, কিন্তু মনে হয় ঠোঁট দুটো কান্নার ধরনে বেঁকে যাচ্ছে। নিজে নিজে অনুভব করে সেটা। বীরুর কাঁধে রাখা হাতখানা কাঁপছে অল্প অল্প। অনভ্যস্ত ভূমিকার বিড়ম্বনায় স্নায়ুগুলো যেন অবশ হয়ে আসে। টুকরো টুকরো আলাপ কিছুতেই দানা বাঁধে না। বেশ বুঝতে পারে সুমিত্রা বীরু কেমন একটা অস্বস্তি অনুভব করছে। ও নিজেও ঘেমে ওঠে। আরও মিনিট 5-6 বৃথা চেষ্টা করে সুমিত্রা উঠে পড়ে। আচ্ছা তুমি পড়ো, সময় নষ্ট করলুম খানিকটা। না না তা নয়, তবে আপনি আসাতে আমি ভেবেছিলুম কি না কি বিপদ আপদই হলো বুঝি। আপনি তো এমনি কারোর সঙ্গে কথাই কন না। বাপ্পা, যা গম্ভীর! সৌজন্যের কথা, কিন্তু চোখে যে হাসির আভাস ওর লেগেছিল তাতে কি বিদ্রূপ নেই? কালকে ওর অন্তরঙ্গ বন্ধুদের কাছে এই কথাই বলবে না? ওপরের বাড়িওয়ালাদের সেই কেলটে ছুরিটা কাল রাত্রিরে জমাতে এসেছিল মায়েরি। আড়াল থেকে শুনে শুনে ওদের কথা বলার ধরন ওর মুখস্থ হয়ে গেছে। কেন গেল? কেন এই অপমানটা হতে গেল স্বেচ্ছায়? ক্ষোভে দুঃখে অপমানে চোখে জল এসে গেল সুমিত্রার। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে সত্যি অন্ধকারে দাঁড়িয়ে দেওয়ালে মাথা ঠুকতে লাগলো সে। খানিকটা পরেই ওদের চাকর রাখাল এসে পৌঁছল দেশ থেকে। রাখাল ওর দাদার অফিসে কাজ করে, ওদের বাড়িতে থাকে এবং খায়। তার বদলে দুবেলা যতটা পারে কাজকর্ম করে দেয়। সুমিত্রা চাকরি হওয়ার পর থেকে এই ব্যবস্থা সম্ভব হয়েছে। রাখাল মাসখানেকের ছুটি নিয়ে দেশে গিয়েছিল। মুড়ির ছাতু, নতুন গুড় কত কি এনেছে। ততক্ষণে দাদা ও বাবাও এসে গিয়েছেন। খুব খানিকটা হৈ হৈ হল। রাখাল বলল, আমি যা ছাতু এনেছি তাই খাবো এখন, দিদির তো রান্না টান্না সারা। সুমিত্রা জোর দিয়ে বলল, না না, রুটি বেশি আছে, সত্যিই বেশি আছে। তাছাড়া আমার শরীরটা ভালো নেই, আমি তো কিছু খাবই না। সে জোর করে নিজের ভাগের খাবারটা রাখালকে খাইয়ে দিল। রাখাল বলল, আপনি মিছে করে বললেন দিদি, পাছে আমি না খাই। মিষ্টি হেসে সুমিত্রা বলল, বললুমই বা রাখাল, সত্যি যদি তোমার দিদি হতো, তুমি হঠাৎ গিয়ে পড়লে না খায় সে নিজে খেতে পারত? উত্তর দিতে গিয়ে রাখালের কণ্ঠস্বর গাঢ় হয়ে আসে। সে কথা আমি দেশে গিয়ে সবাইকে বলেছি দিদি, যে আমায় দিদিমণি যা যত্ন করেন অমন আমার আপনার লোকেও কেউ করতে পারত না। খাওয়া দাওয়ার পর সবাই যে যার ঘরে চলে যায়। রাখাল রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে এখানেই শোবে। চাকরদের শোবার মতো ঘর আর নেই এখন।
রান্নাঘরে ব্যবস্থা করতে হয়েছে। ঘর ধুতে ধুতে রাখাল পেছনে ছায়া দেখে চমকে ওঠে। সুমিত্রায় আবার কখন নিচে নেমে এসেছে। কি চাই দিদিমণি? জল? বললেন না কেন ডেকে দিয়ে আসতুম? না না, এমনি ঘুম আসছে না তাই। তোমার কাছে তোমাদের দেশের খবর সব শুনতে এলুম। টুকরো টুকরো খবর দেয় রাখাল ঘর মুছতে মুছতে। 21-22 বছরের জোয়ান ছেলে, দেশে গিয়ে স্বাস্থ্যের উন্নতি করে এসেছে। তবু সুমিত্রা যখন কাছে গিয়ে ওর ঘাড়ে হাত দিয়ে বলল, যাই বলো রাখাল, তুমি একটু রোগা হয়ে এসেছ, তখন একবার নিজের দিকে তাকিয়ে রাখালও তা স্বীকার করল। বড্ড রোদে রোদে ঘুরেছি কি না, তাছাড়া ঘরদোরগুলো নিজেই সারলুম। বাবা যে সৃষ্টির কাজ জমিয়ে রেখেছিলেন। অবশেষে রাখাল যখন বিছানা পাততে শুরু করল, সুমিত্রাকে চলে আসতে হলো। আর দাঁড়িয়ে থাকার কোনো অজুহাতই নেই। তাছাড়া শোভনতা ও সঙ্গতির সীমা ছাড়িয়ে যাচ্ছে ক্রমশ। কিন্তু তবু সে তখনই শুতে যেতে পারল না। অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে রইল ছাদে, একা একা নিশাচুরি প্রেতিনীর মতো। অনেকক্ষণ পরে খুট করে একটা শব্দ হলো নিচে, ওদেরই সদর দরজা খোলার মতো। হেঁটেও ঝুঁকে পড়ে দেখল, হ্যাঁ, ওদের বাড়ি থেকেই কে একজন বেরিয়ে গেল খুব সন্তর্পণে। একবার মুখ তুলে ছাদের দিকে তাকালো, তবে অন্ধকারে বোধহয় সুমিত্রাকে দেখতে পেল না। কিন্তু সুমিত্রা চিনতে পারল, রাখাল। ওধারে দাশগুপ্তদের বাড়িরও খিড়কির দোর খুলে গেল। প্রায় নিঃশব্দে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি। মধ্যেকার খালি মাঠে বসে দুজনে কি গল্প হতে লাগলো। রাখাল একটা বিড়িও ধরালো। সেই আলোয় সুমিত্রা দেখল তার অনুমানই ঠিক। দ্বিতীয় প্রাণীটি গুপ্তদের ঝি চপলা। মিনিট কত গল্প করার পরই দুজনে উঠে পড়ল। চপলা ফিরে গেল ওদের বাড়ি। রাখালও ফিরে এসে সাবধানে দোর বন্ধ করে শুয়ে পড়ল। খুব সামান্য শব্দ হলেও সুমিত্রাও নিজের ঘরে এসে দৌড় দেওয়াটা পর্যন্ত শুনতে পেল। সামান্য ব্যাপার, ওদের এই প্রণয় রহস্য অনেক দিনে অনুমান করেছে সুমিত্রা। আগে আগে কৌতুকে অনুভব করেছে বরং, কিন্তু আজ কে জানে কেন অসহ্য ক্রোধে জ্বলে উঠল। খানিকটা চুপ করে কাঠের মতো দাঁড়িয়ে থেকে তরতর করে নেমে এলো নিচে। বারান্দায় পড়ে মায়ের মাথার কাছে জানলাটা থেকে চাপা গলায় ডাকল, মা, মা, শোনো, ও ওঠো একবার। মা তাড়াতাড়ি ভয় পেয়ে উঠে দৌড় খুলে দিলেন। কি রে, কি ব্যাপার? কি কি হয়েছে মা? তোমাদের ওই রাখাল মা, ওকে কিছুতেই রাখা চলবে না। ওকে সকালে উঠে তাড়িয়ে দেবে। কেন কেন, কি হলো? ওর স্বভাব চরিত্র ভারী খারাপ, একেবারে যাতা। ওদের বাড়ির ওই চপলা, ছি ছি। ঘৃণায় কথাটা শেষ করতে পারল না। মা কিন্তু অতি সহজে কথাটা নিলেন। ও এই সর্বরক্ষে, আমি বলি না জানি আর কি, ওসব তো বাছা আছেই। বলি ভদ্রলোকদেরই স্বভাব চরিত্র পাহারা দেওয়া যায় না, তা চাকর বাকর। নে নে, যা তুই শুয়ে পড়গে, যা দেখি। তিলকে তাল করে মাথা গরম করিসনি। তিনি একরকম ঠেলেই মেয়েকে ওপরে পাঠিয়ে দিলেন। নিজের ঘরে ফিরে এসে সুমিত্রা বিছানায় একরকম আছড়েই পড়ল। সারা জীবনের সমস্ত হতাশা, সমস্ত ব্যর্থতার বেদনা যেন ধৈর্যের বাঁধ ভেঙে আজ অশ্রুর আকারে বেরিয়ে এলো। কঠিন ঠান্ডা বিছানাতে আকুল হয়ে মাথা ঠুকতে লাগল সুমিত্রা। বেঁচে থাকার এই যন্ত্রণা সে আর সইতে পারছে না। হে ঈশ্বর, সে মরতে চায় শুধু এখন। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্র লেখে একটি গল্প, দেবান জানন্তী। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।